নমস্কার, সকলকে স্বাগত বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করতে চলেছি অ্যালফ্রেড লর্ড টেনিসনের লেখা একটি কবিতা ইউলিসিস নিয়ে। সর্বাগ্রে আমরা অর্থাৎ কবিতাটি বিস্তারিত পড়ার আগে আমরা কবি অ্যালফ্রেড লর্ড টেনিসনের সম্বন্ধে দু চার কথা জেনে নেব। কেননা যে কবির লেখা বা যে কবিতাটা আমরা পড়তে চলেছি তার সম্বন্ধে সম্যক ধারণা পেতে কবি পরিচিতি আমাদের জেনে নেওয়া একটু লাভজনকই হবে। অ্যালফ্রেড লর্ড টেনিসন ভিক্টোরিয়ান যুগের অন্যতম একজন জনপ্রিয় কবি বলা যেতে পারে। তিনি 1809 খ্রিস্টাব্দে 6 আগস্ট ইংল্যান্ডের সামার্সবাই লিঙ্কনশায়ারে জন্মগ্রহণ করেন। টেনিসন খুব অল্প বয়স থেকেই লেখার দক্ষতা প্রদর্শন করেন। মাত্র 12 বৎসর বয়সেই তিনি 6000 লাইনের একটি মহাকাব্য রচনা করলেন। পিতা রেভারেন্ড জর্জ টেনিসন তার সকল পুত্রদের আধুনিক ও ধ্রুপদী ভাষা সাহিত্যে শিক্ষা প্রদান করতেন। 1820 খ্রিস্টাব্দে তার পিতা মাঝে মধ্যে মস্তিষ্কজনিত সমস্যায় কষ্ট পেতেন, যার অন্যতম কারণ হিসেবে ধরা হয় অতিরিক্ত মদ্যপান। একদিন তার ভাইয়ের এবং তার পিতার সঙ্গে চরম বচসা বাঁধে। ফলস্বরূপ তার পিতা উন্মাদে পরিণত হয় এবং তাকে পাগলাগারদে বন্দি রাখতে হয়। অন্যজন অর্থাৎ অ্যালফ্রেড টেনিসনের এক ভাই আফিমের নেশায় বুঁদ হয়ে থাকে। 1827 খ্রিস্টাব্দে টেনিসন গৃহত্যাগ করেন। টিটিনি কলেজ কেমব্রিজে অ্যাডমিশন নেন। ওই বছরই তিনি এবং তার ভাই কী করলেন, দুজনে মিলে অর্থাৎ তার ভাই চার্লস টু ব্রাদার্স নামে একটি কবিতার বই প্রকাশ করেন। তার প্রকাশিত সেই বইটি অ্যাপোস্টেলস নামে এক আন্ডার গ্র্যাজুয়েট সাহিত্য ক্লাবের তরুণ সদস্যদের কিন্তু ভীষণভাবে দৃষ্টি আকর্ষণ করে। এই লিটারেরি ক্লাবের নেতৃত্বে ছিলেন আর্থার হেনরি হলাম নামক একটি ব্যক্তি, যার সঙ্গে পরবর্তীতে টেনিসনের ভীষণ বন্ধুত্ব গড়ে ওঠে। দুই বন্ধু মিলে 1830 এবং 1832 খ্রিস্টাব্দে ইউরোপে ট্যুর করেন, অর্থাৎ বেড়াতে যান। 1833 খ্রিস্টাব্দে হলমের আকস্মিক মৃত্যু ঘটে। তার বন্ধুর এই মৃত্যুর খবর টেনিসনকে ভীষণভাবে শোকার্ত করে তোলে। এই বছরই তিনি অর্থাৎ 1833 খ্রিস্টাব্দেই ইউলিসিস কবিতাটি রচনা করেছিলেন, যদিও সেটি প্রকাশিত হয়েছিল 1842 সালে। তার মৃত বন্ধুর স্মৃতির উদ্দেশ্যে টেনিসন বিভিন্ন কবিতা রচনা করেছিলেন। তার লেখনীর অনেকটা জুড়েই ছিল বন্ধু হলামের স্মৃতি উদ্দেশ্যে উৎসর্গীকৃত। টেনিসনের সাহিত্য জীবন বহু উত্থান পতনের মধ্য দিয়ে অতিবাহিত হয় এবং 1842 খ্রিস্টাব্দে দুটো কবিতা সমগ্র বা কবিতা খণ্ড জনপ্রিয়তার মধ্য দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন। 1850 খ্রিস্টাব্দে ইন মেমোরিয়াম প্রকাশিত হওয়ার পর তিনি ব্রিটেনের সবচেয়ে বিখ্যাত কবি হিসাবে খ্যাতি অর্জন করেন ও পোয়েট লরেট সম্মানে সম্মানিত হন। 41 বছর বয়সে তিনি ভিক্টোরিয়ান যুগের অধিক খ্যাতসম্পন্ন কবি হিসাবে পরিচিতি পাওয়ার পর তিনি এমিলি সেলউডকে বিবাহ করেন। তাদের 2 পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। তাদের একজনের নাম রাখেন তার মৃত বন্ধু হলামের নাম অনুসারে, অন্যজনের নাম লায়নেল। এই বহুল খ্যাতি সম্পন্ন মহান কবি 1892 খ্রিস্টাব্দে 6 অক্টোবর মারা যান এবং তাকে ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে সমাধিস্থ করা হয়। এবার আসি তার কবিতা ইউলিসিসের নামকরণ নিয়ে। ইউলিসিস একটি চরিত্রধর্মী নাম। তো কোথা থেকে এলো এই ইউলিসিস নামটি? কবি লর্ড টেনিসন ইউলিসিস নামটি নিলেন বা ইউলিসিস চরিত্রটা নিলেন হোমারের এপিক পোয়েম থেকে, অর্থাৎ মহাকাব্য থেকে। তো ইউলিসিসকে
না, ইউলিসিস হলেন ইথাকা নামক একটি অনুর্বর দ্বীপের রাজা, যিনি ট্রয়নগরীর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যে যুদ্ধের পরিসীমা অর্থাৎ সময়সীমা 10 বছর ধরে চলতে থাকে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ট্রোজান ওয়ার অর্থাৎ ট্রোজান যুদ্ধের শেষে হি ওয়ান্ডার্ড থ্রু দ্য সিজ উইথ হিজ ম্যারিনার্স অ্যান্ড ইন দ্য কোর্স অফ দেয়ার হোমওয়ার্ড জার্নি। তো তাদের ফিরে আসার সময় তিনি করলেন, তার সহকারী যে সমস্ত নাবিকরা ছিলেন তাদেরকে নিয়ে ভ্রমণে বেরিয়ে পড়েন, যেটা আমরা হোমারের কাব্যগ্রন্থ অনুসারে পেয়ে থাকি। তো স্বাভাবিক প্রশ্ন আসে, যেহেতু হোমারের কথাটা উঠল, হোমারকে আমরা 2-4 কথা তার সম্বন্ধেও জেনে নিই। ধ্রুপদী কিংবদন্তি অনুযায়ী অন্ধকবি হোমার ছিলেন এক প্রাচীন গ্রিক মহাকবি। তিনি ইলিয়াড ও ওডিসি নামক দুটো মহাকাব্য এবং হোমারীয় ত্রস্তাবলী রচয়িতার জন্য বিখ্যাত ছিলেন। হোমারের মহাকাব্যগুলো থেকেই পাশ্চাত্য যে সাহিত্যধারা তার সূচনা হয়েছিল বলে ধরা হয়। কথা সাহিত্য ও সাহিত্যের সাধারণ ইতিহাসে এই দুই মহাকাব্যের প্রভাব কিন্তু অপরিসীম ছিল। এবার এসে আমাদের কবিতা ইউলিসিসের উপর। তো আগেই আমরা বলেছি টেনিসনের বন্ধু হলামের মৃত্যুর পর তিনি কবিতাটি রচনা করেছিলেন, অর্থাৎ 1833 সালে, এবং সেটি প্রকাশিত হয়েছিল 1842 সালে। ইউলিসিস উনি একজন ট্রোজান হিরো, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি। কিন্তু যার কথা হোমার তার ইলিয়াড এবং ওডিসিতে উল্লেখ করেছেন, কিন্তু এই কবিতার বিষয়বস্তু অর্থাৎ ইউলিসিস যে বর্তমান কবিতাটি, সেটা সংগৃহীত হয়েছিল, অর্থাৎ যে চিন্তাধারাটা লর্ড টেনিসন গ্রহণ করেছিলেন তা হলো দান্তেজ ইনফার্নো নামক একটি গ্রন্থ থেকে, যার ক্যান্টো 26 থেকে গৃহীত, অর্থাৎ 26তম যেটা স্বর্গ সেখান থেকে নেওয়া হয়েছে, যেখানে কি করা হয়েছে না ভ্রমণের কথা, ইউলিসিসের যে ভ্রমণ জীবনের কথাটা তুলে ধরা হয়েছে। ইউলিসিস ডোমেস্টিক লাইফ পছন্দ করেন না, তিনি অ্যাসপায়ার করেন আরও নলেজের, অর্থাৎ জ্ঞান অন্বেষণের, আহরণের। তিনি তার পুত্র টেলেমেকাসকে তার দ্বীপপুঞ্জ অর্থাৎ আমরা সেখানে আগেই জেনেছি ইথাকা নামক একটি ব্যারেন দ্বীপের তিনি রাজা ছিলেন, সেই রাজ্যের শাসনভার গ্রহণ করে তিনি তার অনুগামীদের অর্থাৎ তার সহযোদ্ধাদের, যারা ট্রোজান যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তাদের নিয়ে ভ্রমণে বেরিয়ে পড়েন। যেখানে একটা কথা বলা হয়েছে, অর্থাৎ দান্তের বর্ণনা অনুযায়ী ইউলিসিস সেই জায়গায় পৌঁছাতে চেয়েছিলেন যেখানে হারকিউলিস খোদাই করে রেখেছেন, যেন কোনো মানুষ এই সীমা অতিক্রম করতে না পারে। তো ইউলিসিস তার সঙ্গীদের তার ঊর্ধ্বে বা সেটা পেরিয়ে যাওয়ার কথা বলেছেন, অর্থাৎ অসীম জ্ঞান আহরণের কথা বলেছেন ভ্রমণের মাধ্যমে। তো তাদের সেই বক্তব্যটাই আজকে এই কবিতার বিষয়বস্তু। এবার চলে আসি আমরা কবিতাতে। It little profits that an idle king by this still heart among these barren curds matched with an aged wife I met and dole unequal laws unto a savage race. তো আমরা প্রত্যেকটা লাইনের মিনিং বাই মিনিং জানবো এবং তার ট্রান্সলেশনটাও জানবো। এখানে কবি কী বলছেন? ইট লিটিল প্রফিটস, অর্থাৎ ইউলিসিস বলছেন এটা লাভহীন, দ্যাট এন আইডল কিং, একজন অলস রাজা হিসাবে কিসেরটা লাভহীন? বাই দিস স্টিল হার্ট অ্যামং দিস ব্যারেন কার্ডস, একটা অনুর্বর দ্বীপের শাসন করাটা তার কাছে লাভ, কিসের লাভ? মূল্যহীন বলে মনে হয়েছে। ম্যাচড উইথ অ্যান এজড ওয়াইফ, একটা বৃদ্ধ স্ত্রীর সঙ্গে অনুর্বর দ্বীপের শাসন কার্য করা তার কাছে কোনো লাভের বলে মনে হয়নি। তো এখানে বলে রাখি কেন ম্যাচড ওয়াইফ পড়া হয়েছে। ইউলিসিস কিন্তু তার জীবনের শেষ পর্যায়ে এসে পৌঁছেছেন, কারণ যেহেতু তিনি একজন ট্রোজান হিরো, ট্রোজান যুদ্ধে যেটা যুদ্ধের সময়সীমা ছিল প্রায় 1 দশক, অর্থাৎ 10 বছর। 10 বছর পর তিনি আরও 10 বছর ভ্রমণে নিযুক্ত ছিলেন, অর্থাৎ 20 বছর পর তিনি ফিরে আসেন তার স্ত্রী পেনিলোপের কাছে। তাই জন্য
তাকে তিনি বৃদ্ধা স্ত্রী বলেছেন, অর্থাৎ দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, তিনিও মানে জীবনের বার্ধক্যে এসে পৌঁছেছেন। ম্যাচড উইথ অ্যান এজড ওয়াইফ আই মেট অ্যান্ড ডোল আনইকুয়াল লস আনটু এ স্যাভেজ রেস। আমি পরিমাপ করেছি এবং বিশ্লেষণ করেছি আনইকুয়াল লস, এখানকার আইন অসম। ইউলিসিসের মতে তার যে রাজত্বের আইন অসম, তিনি পরিমাপ করে দেখেছেন আনটু এ স্যাভেজ রেস, এবং তার যে সমস্ত জনগণ রয়েছে, প্রজারা, তারা হচ্ছে স্যাভেজ অর্থাৎ বন্য, বা তারা দে আর নট সিভিলাইজড, দ্যাট ওয়ার্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফেড অ্যান্ড নো নট মি, তারা শুধু সম্পদ জমিয়ে, ঘুমিয়ে এবং খাবার খায় জীবন অতিবাহিত করে, অ্যান্ড নট নো মি, তারা আমাকে চেনে না। তো এখানে কবি একটা কন্ট্রাস্ট এনেছেন, কিসের? অ্যাসপায়ার ফর নলেজ অ্যান্ড এ সিম্পল লাইফ। তো এখানে তার প্রজাদের সাধারণ জীবন বৈপরীত্যে ইউলিসিসের যে জ্ঞান অন্বেষণের কথা, অর্থাৎ অ্যাডভেঞ্চারের কথা, এখানে তিনি একটা বৈপরীত্য এনেছেন। পরবর্তী লাইনে তিনি কি বলছেন? আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল। আমি যুদ্ধ নামে ভ্রমণ থেকে বিরত হতে পারি না। নেক্সট লাইন, আই উইল ড্রিঙ্ক লাইফ অ্যাট দ্য লেস। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস। তিনি জীবনকে কিসের সঙ্গে তুলনা করেছেন? জীবনকে প্রাণপাত্রের সঙ্গে তুলনা করেছেন, অর্থাৎ এ কাপ অফ ওয়াইন, একটা গ্লাস বা একটা কাপ মদের সঙ্গে জীবনকে তুলনা করেছেন, যেটার তিনি প্রতিটা বিন্দু উপভোগ করতে চান, অর্থাৎ তার জীবনের ইচ অ্যান্ড এভরি মোমেন্টস যদি বলা যেতে পারে, সেটা তিনি উপলব্ধি করতে চান বা সেরকম জীবনটা কাটাতে চান। অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, হ্যাভ সাফার্ড গ্রেটলি। সব সময়ের জন্যই আমি ভীষণভাবে উপভোগ করেছি, হ্যাভ সাফার্ড গ্রেটলি, ভীষণভাবে কষ্টও পেয়েছি, বোথ উইথ দোজ দ্যাট লাভ মি অ্যান্ড অ্যালোন, তাদের সঙ্গে যারা আমাকে ভালোবাসে অথবা একা। অর্থাৎ এই লাইনটা কি বোঝায়? আমি সর্বদা একাকী অথবা আমার অনুগামী বন্ধুদের নিয়ে যুদ্ধজয়ের আনন্দ উপভোগ করেছি, আবার আমি দুঃখকেও কষ্টকেও গ্রহণ করেছি। অন সোর্স অ্যান্ড হোয়েন থ্রু স্কার্ডিং ডিপস দ্য রেইনি হেডস। কোথায়? না উপকূলে এবং ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমুদ্রের যে প্রচণ্ড ঢেউর সঙ্গে তিনি সংগ্রাম করেছেন। তো এখানে এই রেনি হেডস একটা ইমেজারি নেওয়া হয়েছে। রেনি হেডস বলতে বোঝায় এ গ্রুপ অফ 7 স্টার্স সো কল্ড, একটা সপ্ত তারার সমষ্টি যেটার আকাশে উত্থান মানে বৃষ্টির আভাস দেয়। তো এখানে বলতে পারি কনস্টেলেশন অফ দ্য হেডস, নক্ষত্রপুঞ্জের কথা, অর্থাৎ এখানে তিনি বুঝিয়েছেন ফেক্স দ্য ডিম সি আই বিকেম এ নেম। তো ইউলিসিস কি বললেন? যে আমি উপকূলে অথবা ঝঞ্ঝা বিক্ষুব্ধ ঢেউয়ের মধ্যে সংগ্রাম করেছি। আই বিকেম এ নেম, আমি একটা নামে পরিণত হয়েছি, অর্থাৎ আই বিকেম এ লেজেন্ড, আমি একটা রূপকথার নায়কে পরিণত হয়েছি। ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট, সর্বদা ভ্রমণের মাধ্যমে আমি জানার আকাঙ্ক্ষায় ক্ষুধার্ত হয়ে ঘুরিয়ে বেরিয়েছি। মাছ হ্যাভ আই সিন, আমি অনেক দেখেছি, অ্যান্ড অনেক জেনেছি। সিটিজ অফ মেন, আমি নগরের মানুষজন দেখেছি, অ্যান্ড ম্যানার্স, তাদের আচরণ দেখেছি। ক্লাইমেটস, জলবায়ু দেখেছি। কাউন্সিল, সভা দেখেছি। গভর্নমেন্ট, তাদের সরকার দেখেছি। মাইসেলফ নট প্লেসড বাট অনার্ড দেম অল, আমি যেখানেই গেছি সেখানে আমাকে সম্মান দেখানো হয়েছে বা শ্রদ্ধা দেখানো হয়েছে। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেলস উইথ মাই পিয়ার্স, আমি আমার অনুগামীদের সঙ্গে, অর্থাৎ আমি আমার সহযোদ্ধাদের সঙ্গে যুদ্ধের, টয়নগরীর যে বাত্যত্ব যুদ্ধের রসাস্বাদন করেছি, আনন্দ উপভোগ করেছি। ফর দ্য রিঙ্গিং প্লেন্স অফ দ্য উইন্ডি টয়, আমি সেই অস্ত্রের ঝনাঝন শব্দ শুনেছি। আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড,
আমি সাক্ষাতে বা যারই সঙ্গে সাক্ষাৎ করেছি, অর্থাৎ আমি যারই সংস্পর্শে এসেছি, আমি সেখানে একটা তাদের অংশে পরিণত হয়েছি। Yet all experience is an arch wherethrough gleams that untraveled world whose margin fades. তো এখানে একটু বোঝার আছে এই দুটো লাইন। Yet all experience is an arc wherethrough gleams that untraveled world whose margin fades. তবু আমি এখানে ইউলিসেস বলছেন, আমি যে জায়গা বা যে সমস্ত মানুষের সংস্পর্শে এসেছি, আমি সেই সমস্ত মানুষ আসার পর আমি তাদের একটি অংশে পরিণত হয়েছি। তবু আমার যে এত অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাগুলি আমি সঞ্চয় করেছি, সেগুলো যেন একটা কিসের মতো পরিণত হচ্ছে, একটা খিলানের মতো পরিণত হচ্ছে। অভিজ্ঞতাগুলো একটা খিলান, যেখান দিয়ে আবছা পরিদৃশ্যমান হয় অদেখা বিশ্ব। যখনই আমি সেটা দেখতে চাই, সেটা যেন আরও দূরে সরে যায়, ঠিক ওই হরাইজনের সঙ্গে, অর্থাৎ দিগন্ত রেখার মতো। দিগন্ত রেখা এমন একটা জিনিস, মানুষ মনে দূর থেকে যখন দেখে মনে হয় খুব কাছে, নিকট, তার দিকে যখন এগিয়ে যায় সেটা আবার যেন পিছিয়ে যায়। তো এরকম ব্যাপার, তার অভিজ্ঞতাগুলো যেন আরও পিছিয়ে সরে যায়। ফর এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ, সেটা যখনই আমি চিরতরে, যখনই আমি সামনের দিকে এগিয়ে যাই, সেটা চিরতরে যেন বিলীন হয়ে যায়। হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড, এটা কতটা বিষণ্ণর, এটা কতটা আমার পক্ষে বিষণ্ণের অভিযান, মানে থেমে থাকা অভিযানগুলো শেষ করা আমার পক্ষে বিষণ্ণের। টু রাস্ট আনবার্নিস্ট নট টু সাইনি নিউজ, ঠিক যেন মরিচা ধরা তরবার, যেটা চকচক একটা ধারালো তরোয়াল, যেটা অপব্যবহারের ফলে বা অব্যবহারের ফলে মরিচা ধরে যায়, ঠিক সেই রকম। অ্যাজ দো টু ব্রিথ ওয়ার লাইফ, জীবনে শ্বাস প্রশ্বাস নেওয়াটাই জীবন নয়, শ্বাস প্রশ্বাস নেওয়াটাই জীবন নয়। লাইফ ফাইল্ড অন লাইফ, লাইফ ফাইল্ড অন লাইফ, এখানে বোঝানো হয়েছে যে সো মেনি লাইফ স্প্যান, ইফ সো মেনি লাইফ স্প্যান ওয়ার অ্যাডেড, যদি যোগ করা হতো তাহলে কী হতো, ওয়ার অল টু লিটিল, তবুও সেটা কম পড়ে যেত। অ্যান্ড ফর ওয়ান টু মি, আমার মতো একজন মানুষের জন্য লিটিল রিমেন্স। কারণ এখানে বলা হয়েছে ইউলিসিস যেহেতু তার জীবনের শেষ পর্যায়ে চলে এসেছেন, অর্থাৎ তিনি তার ওল্ড এজে আছেন, তার কাছে সময় খুবই কম। একজন মানুষ যতদিন বাঁচেন, তার সেই সময়সীমার মধ্যে যতটুকু অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স করেন সেটা কম, তার সঙ্গে যদি আরও লাইফ স্প্যান দেওয়া হয় সেটা আরও কম মনে হয়। সেক্ষেত্রে তো তিনি তার জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন। তাই জন্যই বলেছেন, আমার মতো মানুষের ক্ষেত্রে তো অল্পই অবশিষ্টাংশ রয়েছে। বাট এভরি আওয়ার ইজ সেভড, তো এখানে কি হলো, আমার জীবনে অল্প অবশিষ্ট অংশে তবু আমি চাই আরও কিছু নতুন অভিজ্ঞতা বা মহান বিরচিত কর্ম তিনি করতে চাইছেন। বাট এভরি আওয়ার ইজ সেভড ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স, ইটার্নাল সাইলেন্স বলতে এখানে তিনি মৃত্যুর কথা বলেছেন। অর্থাৎ জীবনে তিনি যতদিন বাঁচবেন, সেখান থেকে যদি কিছু সময় বাঁচিয়ে তিনি এই সমস্ত ভ্রমণ কাজে যান, সামথিং মোর, আ ব্রিঙ্গার অফ নিউ থিংস, তাহলে তিনি হয়তো নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করবেন। অ্যান্ড ভাইল ইট ওয়ার ফর সাম 3 sons টু স্টোর অ্যান্ড হাওয়ার্ড মাইসেলফ অ্যান্ড দিস গে স্পিরিট ইয়ার্নিং ই ডিজায়ার, আমার এই বৃদ্ধ বয়সের ডুবন্ত তার জীবনটা, তিনি অলস কর্মহীন জীবনকে কিন্তু ঘৃণা করছেন। তাই তিনি কি বলছেন, বৃদ্ধ বয়সের ডুবন্ত তারকন্যা নতুন জ্ঞানের অন্বেষণের তিনি আকাঙ্ক্ষা করেন। কীরকম, টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, যেটা একটু মাত্র আগে আমরা বললাম, বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থটস, মানুষের যে চিন্তাধারার পার হয়ে তিনি গিয়ে একটা ডুবন্ত নক্ষত্রের মতো কিন্তু তিনি জ্ঞানের অন্বেষণের আকাঙ্ক্ষা করেন। তাহলে বিষয়টা কি, এই প্যারাটা, ইউলিসিসের জীবনের অবশিষ্টই সময় বাকি আছে, তবু তিনি কি চাইছেন, আরও কিছু নতুন অভিজ্ঞতা ও মহান বিরচিত কর্ম করতেন। কারণ কি, তিনি কর্মহীন অলস জীবনকে ঘৃণা করেন। তাই তার কাছে এই বৃদ্ধ বয়সেই একটা ডুবন্ত নক্ষত্রের ন্যায় কিন্তু তিনি জ্ঞান অন্বেষণের আকাঙ্ক্ষা করেন।
নেক্সট প্যারায় চলে যাব। দিস ইজ মাই সন মাইন ওন টেলিমেকার্স। এই হলো আমার পুত্র, আমার নিজস্ব টেলিমেকার্স। টু হোম আই লিভ দ্য স্কেপট্রি অ্যান্ড দ্য আইল। আমি আমার এই শাসনভার এবং এই দ্বীপের শাসনভার তার হাতে ছেড়ে দেবো। ওয়েল লাভড অফ মি ডিসার্নিং টু ফিলফিল। যে আমাকে কি করে, অনেক ভালোবাসে। সে কিন্তু কি করবে, ধৈর্য সহকারে সেটা ফুলফিল করবে বা পূর্ণ করবেন। তার কি দিয়ে, তার পরিশ্রম দিয়ে, বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড। তার প্রিয় পুত্র টেলিমেকাস এই দ্বীপের শাসনভার গ্রহণ মানে তিনি চাইলেন তার পুত্রকে এই দ্বীপের শাসনভার অর্পণ করতে, এবং তিনি এই আশা করছেন তিনি তার বুদ্ধিমত্তা ধৈর্য সহকারে এই বর্বর জনগণকে সভ্য করে তুলবেন। এ রাগ পিপল অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ সাবডিউড দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড। তো এই হলো বিষয়বস্তুটা। নেক্সট, মোস্ট ব্লেমলেস ইজ হি এন্টার্ড ইন্টু দ্য স্পেয়ার অফ কমন ডিউটিস ডিসেন্ট নট টু ফেল। টেলিমেকাস উদার এবং নির্মল চরিত্রের যুবক। দৈনন্দিন জীবনে সব রকম কাজকর্মে সে অভ্যস্ত এবং সে খুব পটু। In office of his tenderness and pay meet adoration to my household gods. When I am gone, he works his work, I mine. সে কি করবে, আমার অনুপস্থিতিতে গৃহদেবতাদের ভক্তিভাবে পূজা করবে এবং প্রীতি ভালোবাসার কাজেও সে কিন্তু দক্ষতার সঙ্গে করতে পারবে। সুতরাং সে তার কাজটা করুক, আমি আমার কাজটা করি। দ্যাট লাইজ দ্য পোর্ট, ওই তো বন্দর। দ্য ভেসেলস পুটস হারসেলফ, পালে বাতাস লেগেছে। দ্য গ্লুম দেয়ার গ্লুম দ্য ডার্ক বোর্ডস ইজ মাই মেরিনার্স। এই তো বাতাস, এই তো বন্দর, বাতাসে পালে হাওয়া লেগে সেগুলো ফুলে উঠেছে। বিশাল সমুদ্রে অন্ধকার নেমে আসছে। আমার সতীর্থ নাবিকদের বললাম, মাই মেরিনার্স সোলস দ্যাট হ্যাভ টয়েলড অ্যান্ড রড, যে সমস্ত বিরচিত মহান আত্মা যারা they have toiled and wrought and thought with me, তারা আমার সঙ্গে সকল কর্মে অভিযানে সমান হয়ে থেকে দুঃখ কষ্টকে গ্রহণ করেছে। দ্যাট এভার ফেথে ফ্রলিক ওয়েলকাম টু, তারা সেগুলো সাদরে গ্রহণ করেছে। দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন, সেই বজ্রপাত এবং সূর্যকিরণ। অ্যান্ড অপোজড, এবং প্রতিহত করেছে। ফ্রি হার্টস, মুক্ত হৃদয়ে। ফ্রি ফরেডস কোনো কপালে কোনো চিন্তার ভাঁজ ছাড়া। ইউ অ্যান্ড আই আর ওল্ড, তোমরা এবং আমি বৃদ্ধ বয়সে পরিণত হয়েছি। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েলস, বৃদ্ধ বয়সেরও কিন্তু গৌরব উজ্জ্বলময় কিছু কর্ম আমরা করতে পারবো। ডেথস ক্লোজেস অল, মরণেরই সব শেষ, অর্থাৎ মৃত্যুতেই সব শেষ। বাট সামথিং ইজ দ্য এন্ড, কিন্তু শেষ পর্যন্ত সংগ্রামে করে যথাযোগ্য মহান কীর্তি কিছু রেখে যাব। সাম ওয়ার্ক অফ নভেল নোট মে ইয়েট টু বি ডান, যে কথাটা একটু আগে বললাম। নট আনবিকামিং মেন দ্যাট স্টোভ উইথ গডস। দ্য লাইটনিং বিগেন্স টু টিঙ্কেল ফ্রম দ্য রক্স। দ্য লং ডে ওয়েন্স, ঘরগুলোর আলো মিটমিট করছে, দিনের অবসান হচ্ছে। ধীরে ধীরে চাঁদ উঠছে, সমুদ্রের ঢেউগুলো কুলুকুলু শব্দ করছে। দ্য স্লো মুন ক্লাইম্বস আপ দ্য ডিপ মোয়ান্স রাউন্ড উইথ মেনি ভয়েসেস। কাম মাই ফ্রেন্ডস, এসো আমার বন্ধুগণ। ইটস নট টু লেট টু সিক এ নিউ ওয়ার্ল্ড। তো এখান থেকে একটু পয়েন্ট আউট করি, এখনও নতুন জগতের সন্ধানে দেরি হয়ে যায়নি। পরবর্তী লাইনে, পুশ অফ অ্যান্ড সেটিং ওয়েল ইন অর্ডার টু স্মাইট দ্য সারাউন্ডিং ফারোজ ফর মাই পারপাস হোল্ডস টু সেল বিয়ন্ড দ্য সানসেট অ্যান্ড দ্য বার্থ অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স আনটিল আই ডাই। তোমার যে যার জায়গায় গিয়ে দাঁড়াও, দিয়ে টান দাঁড়তে প্রস্তুত হও। আমরা মরা না পর্যন্ত, আমরা সূর্যাস্তের সীমা পর্যন্ত তড়ি বেয়ে চলব। ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন, এটা হতে পারে ঢেউ আমাদের ভাসিয়ে নিয়ে যেতে পারে।
ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস। হতে পারে আমরা সেই সুখী দ্বীপপুঞ্জে পৌঁছে যেতে পারবো, অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলাস, এবং সেই মহান অ্যাকিলাসের সাক্ষাৎ পাবো, হোমো নিউ, যাকে আমরা জানি অ্যাকিলাসকে। উনিও ট্রয় যুদ্ধের শ্রেষ্ঠ যোদ্ধা বলা যেতে পারে। দো মাচ ইজ টেকেন, মাচ অ্যাভয়েডস, অ্যান্ড দো উই আর নট নাও দ্যাট স্টেন ইন ওল্ড ডেজ। তো এখানে একটু মার্ক করা যাক। দো মাচ ইজ টেকেন, মাচ অ্যাভয়েডস, অ্যান্ড দো উই আর নট দ্যাট স্টেন হুইচ ওল্ড ডেজ। পূর্বে আমরা অজেয় শক্তি দিয়ে স্বর্গমত্ত কাঁপি তুলেছিলাম, এখন হয়তো আমাদের সেই পুরনো দিনের মতো ক্ষমতা নেই। মুভড আর্থ অ্যান্ড হেভেন, দ্যাট হুইচ উই আর ওয়ান ইকুয়াল টেম্পার অফ দ্য হিরোইক হার্টস। বৃদ্ধ বয়সে ভাগ্যচক্রে আমাদের সেই প্রবল শক্তি না থাকলেও আমাদের মনোবল কিন্তু অক্ষুণ্ণ আছে। আমরা এক প্রাণ, এক মন এবং বিরচিত হৃদয়, তবুও সংগ্রাম করব। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, বাট স্ট্রং ইন উইল। হয়তো সেটা সময়ের সাথে সাথে দুর্বল হয়ে গেছে, কিন্তু আমাদের আকাঙ্ক্ষাটা শক্তিশালী রয়েছে। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড, অ্যান্ড নট টু ইয়েল্ড। তবুও সংগ্রাম করার, আবিষ্কার করার এবং কাজ করার বশ্যতা স্বীকার না করে এগিয়ে যাবার প্রবল শক্তি আমাদের আছে। তো এই ছিল আজকে আমাদের কবিতার বিষয়বস্তু। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই ধন্যবাদ।